গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, আর সকালবেলা আমাদের আজকে সমস্ত কাজ হয়ে গেছে। যেগুলো সকালবেলা আমার বাসি কাজ থাকে, গোপালকে সেবা থাকে, ওগুলো সবই হয়ে গেছে। এখন তোমার চা খাওয়া হয়ে গেছে। এখন তোমার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে তোমার আজকে রান্নায় কি হচ্ছে চলো। আমি আনাজ ফানাজগুলো সব মোটামুটি কুটে কাটে রেখে দিয়েছি গুছিয়ে। খালি ঝটপট করে খালি রান্নাটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটা তোমার ওই কটা বাজে বলো তো? 6টা 15 বাজে। ঠিক আছে, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে। আজকে আবার তনু তাড়াতাড়ি উঠে পড়েছে আমার আগে। আমি বলি তুই উঠে পড়িস, আমাকে ডাকিস নি? বলছে এই তো মুখ ফুক ধুয়েছে বসলাম, দিয়ে তো তোমাকে ডাকছি। তারপর আমি আবার উঠলাম, কি জানি কিভাবে ঘুমিয়ে পড়েছি। তো জামা কাপড়গুলো সকালবেলায় সব ইয়েতে সামনের দিকে একটুখানি মেলে মেলে দিলাম, কারণ ভিজে নেই ওগুলা, শুকনো মানে হাফ শুকনো হয়ে গেছে। ওগুলো একটুখানি যদি রোদ্দুর পরে, আজকে ওয়েদারটা মোটামুটি দিকে সকালের দিকে এখন একটু বৃষ্টি বৃষ্টি হয়নি, কালকে সারা রাত বৃষ্টি হয়নি। তোমার একটু বেলার দিকে হয়তো হবে, মানে রোদ্দুরটা উঠলে উঠতে পারে। আজকে আর কাচাকুচি কিছু করবো না, দুখানা চাদর পরে আছে অলরেডি। চলো অনেক বক বক করলাম, এবারে একটুখানি রান্নাটা বসাই। আজকে আলু পোস্ত করব। আলু পোস্ত অনেক দিন পর করছি জানো। আর এই আজকে আলু পোস্ত, আলুগুলোকে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটছি। আর একদিন করব আলু পোস্তগুলোকে লম্বায় লম্বায় করে কেটে, জানো এরমভাবে করলে না খেতে খুব সুন্দর হয়। তনু ঠাকুরদা তখন তনু ঠাকুমাকে বলতো একদিন লম্বা লম্বা করে আলু পোস্ত করবে, একদিন ডুমো ডুমো করে আলু পোস্ত করবে, স্বাদটা নাকি একটু আলাদা হয় খেতে। আর আজকে আমি আলু যে পোস্তটা করছি ওটাতে আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে না দারুণ লাগে। তবে আজকে পোস্তটা বাটা হয়েছে খুব সুন্দর, কিন্তু পোস্তর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা একটা না, তিনটে দিয়েছি, দুটো মানে একদম বাটা হয়নি, এরকম গোটা গোটা রয়ে গেছে। ওটাকে আবার থেতো করে দিলাম, মানে খুন্তি দিয়ে আর কি। আর আটাটা ফুরিয়ে গেছে, আটাটা ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে তোমার আগের বারে যে আটাটা তুলেছিলাম অর্ধেক তোমার ঢালছি, আর একটা গোটা প্যাকেট যে এবারে ফ্লিপকার্ট থেকে এসেছে ওটা তোমার রাখা আছে। আমার মানে 5 কেজি আটা খেলে না অনেকগুলো দিন যায়, মানে 1-2 দিন নয়, মানে প্রায় ধরে নাও না 2.5 মাসের মতো তোমার যায়। আর এখন আটা মেখে তোমার রুটি করব, আর আটাটা একটু বেশিই মেখে রাখছি, মানে বেশি বলতে অনেক দিন রাখি না আমি, মানে ধরো আজকে মাখছি সকালবেলা হবে, আবার রাত্রেবেলা হবে, কি পরের দিনকে সকালবেলা হলে শেষ। আর আজকে পালং শাক দিয়ে মুগের ডাল করছি। পালং শাক দিয়ে মুগের ডাল খেতে তনু খুব ভালোবাসে। আর আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কড়াতে তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিলাম, একটু হিং দিলাম। হিং দিয়ে না করলে মুগের ডালটা খুব সুন্দর হয়। এর সঙ্গে একটুখানি আদাটাকে একটুখানি গ্রেট করে দিলাম, তার সঙ্গে একটুখানি জিরে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটুখানি সামান্য মিষ্টি স্বাদ অনুযায়ী, আর স্বাদ অনুযায়ী তোমার নুন, ব্যাস আর কিছু লাগবে না। এবার পালং শাক বলতে মুগের ডাল দিয়ে পালং শাক, আর তোমার নামানোর সময় একটুখানি ঘি, একটু গরম মশলা দিয়ে দাও, ব্যাস যা সুন্দর খেতে লাগে না কি বলবো। যেমন তোমার ভাত দিয়েও ভালো লাগে, তেমন তোমার রুটি দিয়েও ভালো লাগে। আর সাথে তোমার পোস্ত হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আজকে রান্নাটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। পালং শাক দিয়ে মুগের ডাল বলো, সবজি দিয়ে মুগের ডাল বলো, এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে জানো তো, ভাত দিয়েই বলো আর রুটি দিয়েই বলো। আর এই দেখো আমার মোটামুটি আজকে রান্না প্রায় কমপ্লিট। তো চলো এখন এটা একটু ফুটুক, ওদিকে রান্নাটা হয়েছে ওটা একটু দেখিয়ে নিই। এ দেখো এখানে হয়েছে তোমার আলু পোস্ত, এখানে হয়েছে তোমার বেগুন ভাজা, সাথে তোমার রুটিও হয়ে গেছে। আর এখন তোমার ডিম একটা তনুকে ভেজে দিচ্ছি, এটাতে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নয়, শুধু এমনি একটা ডিম ভেজে দিচ্ছি। দুখানা খুন্তি রেখেছি, একটা ডালের জন্য আর একটা ডিম ভাজার জন্য, কেন কি তনু এটা অফিসে নিয়ে যাবে তো সেই জন্য। আর এই তনু বেরিয়ে গেল, আর আমি এক্ষুনি একটু রান্নাঘর থেকে মানে এখানটা এসে দাঁড়ালাম। জামা কাপড়গুলো দেখো না চারিদিকে ঝুল্লুর লুলুর করছে। আর কতগুলো নাইটি পরি, তারপরেও দেখো কত নাইটি ভিজে। সকালবেলা একটা যে একটু ভালো দেখে নাইটি পরে ভিডিও অন করবো সে তো উপায় নেই, সব ভিজে। যেগুলো একটু রং কটেনে সেগুলো সব ভিজে। আর এইটা যে রং করে গেছে এটা খালি শুকনো আছে, কি বলবো আর। আজকে গাছে দুখানা ফুল ফুটেছে, জুঁই ফুল ফুটেছে। জুঁই ফুল না, বেল ফুল। বেল ফুল 3-4টে ফুটেছে, জবা ফুল আজকে একটাও ফুটেনি। সকালবেলাটা এত হুড়োহুড়ি হয়, তবু আজকে অতটা হুড়োহুড়ি হয়নি। মানে মোটামুটি টাইমের মধ্যে সব কিছু করে দিয়ে গুছিয়ে গেছে, দিয়ে 5 মিনিট বসেছিলাম। তারপরে ও বেরিয়ে যেতে না, একটু ব্যালকনির কাছে এসে দাঁড়াই, ও বেরোয় যায় এখন এখানটা দিয়ে। ওখানে মাছ বসেছে, কিন্তু মাছ ভেসে কি করবো। কালকে তোমার শনিবার, আর শনিবারে তো আমি নিরামিষ খাই না, সেটা না, রবিবার থেকে আবার নিরামিষ, রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন পর পর নিরামিষ আছে। আর কালকে আর মাছ নিয়ে আসবে না, ওই মাছ নিয়ে আসলে সে একটুখানি মাছ দেবে না তো।
মাছ দিলে মোটামুটি এখন 300 500 এরকম নিতে হবে, মানে 100 টাকার উপরে তো মাছটা নিতে হবে। যতই ভাবি 100 টাকা নিয়ে যাবো মাছ হয়ে যাবে, কিন্তু দেখবো 120 টাকা 30 টাকা হয়ে যাচ্ছে। নিতে হয়। আমি এসে মাছ ফ্রিজে রেখে দিলে না তুমি একদম খেতে চাই না, তার জন্য মাছ নিয়ে আসতো না। আমি এখন চাই, অনেকগুলো কাজ বাকি আছে, কাজগুলো একটা একটা করে করি। সকালবেলা যাওয়ার সময় জুতো পরা নিয়ে কি ঝামেলা। জুতোটা কেচে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। জুতোটা তো ভালো মানে হচ্ছে না, তো রোদ্দুর উঠছে কোথায় যে জুতোটা কড়কড়ে হয়ে শুকনো হবে। কড়কড়ে হয়ে শুকনো হয়নি। এই সেই কমফোর্ট জলে ভেজাও না নাকি? আমি বলছি হ্যাঁ কমফোর্ট জলে ভেজানো হয়। বলছে তাহলে কেন এরকম গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কেন? আমি যদি নাকে গন্ধ, কমফোর্ট একটা মাসে একটা কমফোর্ট অর্ধেকের বেশি শেষ হয়ে যাচ্ছে, আবার কিসের জন্য আমি এ করতে যাবো? তো চলো, ও এখন ওই নিয়ে তুই প্লাস্টিকের জুতো পরে যা, বর্ষাটা কাটুক তখন তুই বুট পরে যাবি, কারণ বৃষ্টি হলে আবারও ভিজবে। আবারও তুই এসে ওটি কেচে দাও, আবারও তোর এ হয়ে যাবে, পচে যাবে জুতো, তাতে দরকার নেই। রোদ্দুর কড়কড়ে উঠুক, ফুলটে আমি দেবো। আর কত দেবো? বৃষ্টিটা তো দমকা দমকা আসছে, রোদ্দুরটা যে কড়কড়ে রোদ্দুরটা কোথায়? সে তো নেই। এবার ছাদে মেলে দিয়ে আসলে 5 তলায় কে ছুটবে? আর আমাদের লিফটে করে যে ওঠানামা করবো সেও উপায় নেই। কখন কি কারেন্ট চলে যায়, এক তো ভয়। তারপরে সিঁড়ির 4 তলার সিঁড়িটা যা ও হয়ে আছে, বাপরে বাপ, আমার যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সকালের দিকে কি করি, বালিশ টালিশগুলো তোমার চাদর টাদরগুলো একটা জায়গায় জড়ো করে দিই, আর তুমি একটা ধারে বসে পড়ে, অসুবিধা কিছু হয় না। আর এই ও বেরিয়ে গেলে বিছনা থেকে বইগুলো তুলে নিয়ে ও ঘরে রেখে বিছনা চাদর ফাদরগুলো একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে, আর দুখানা চাদর রাখি ওই কী বলো তো, যখন এসি চলতো তখন গায়ে দেওয়া হতো, আর এখন তো বর্ষাকাল, আর এখন তো পাখা চলে, গায়ে একটুখানি চাদর দিলে বেশ ভালো ঘুমটা হয়, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এখন বিছানাটা গোছাতে গোছাতে ভাবছি আজকে টিফিনে কি খাবো জানো। তারপরে তো টিফিনটা খেলাম, কিন্তু তখন ভাবছিলাম যে টিফিনে কি খাওয়া যায়, রুটি তো করিনি। চানাচুর ফানাচুর থাকলে তবু মুড়িটা খেয়ে নেওয়া যায়, কিন্তু চানাচুর ফানাচুর কিছু নেই, আলাদা করে আলু সেদ্ধও করা নেই। তো ভাবতে বলতে বলি না, আগে বাসনগুলো আছে ওগুলো একটু টপাটপ করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, নিয়ে একটুখানি বসে টিফিনটা খাবো, আর তার সঙ্গে একটুখানি ফোনটা দেখবো, কারণ টিফিনটা খেতে বসে একটু ফোনটা দেখি, আর দেখতে দেখতে একটু সময়টা চলে যায়, তখন কাজটা পড়ে থাকলে না মাথার উপরে অনেকটা টেনশান থাকে। আর এই আজকে একটু পোস্ত নিয়েছি, আর একটু তোমার ওই পালং শাক দিয়ে মুগের ডাল। ভাবছিলাম যে টিফিনে পাউরুটি আসবে, একটা মিষ্টি পাউরুটি নেবো, নিয়ে খাবো খন। ও বাবা, আজকে ভেবেছি তো আজকে আর আসেনি, ওই জন্য কি খাবো ভাবছি। আমি বলি না, এক কাজ করি, ডাল আছে অনেকটা, পোস্ত আছে, এক কাজ করি ডাল দিয়ে একটু পোস্ত দিয়ে মুড়ি বরঞ্চ মেখে খাই, ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো চলো, এখন ঘড়ির কাঁটা তোমার 10টা 20 হয়ে গেল, কারণ কি এদিকের কাজগুলো করছিলাম। এটা হলো, বিছনা গোছানো হলো, বাসনগুলো মাজা হলো। এবারে খাই, খেয়ে দিয়ে নিয়ে ঘর একটা ঝাঁট দেবো, মুছবো, মুছলে হয়ে যাবে। আর কিছু কাজ নেই, জামা কাপড় কাচবো না, যেগুলো আছে সেগুলোকেই শুকনো করবো। আজকে ভালো রোদ্দুর উঠেছে, সকাল থেকেই বললাম যে আজকে ওয়েদারটা ভালো, বেশ ভালো রোদ্দুর উঠেছে। সব জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, শুকনো হয়ে যাবে। আর এখন তোমার ওই কেয়া সেটের যে ব্ল্যাক সাইনটা আছে না, ওটাকে গুলে নিয়েছি, ওটাকে মাখবো। আর ওটা মাখার আগে না চিরুনটা দিয়ে ভালো করে মাথাটা একটু আঁচড়ে নিই। কী বলো তো, জট ফট থাকলে না লাগাতে একটু অসুবিধা হয়। আর আমি হাত দিয়ে দিয়েই লাগিয়ে নিই, এরকম আয়নার সামনে বসে বসে হাত দিয়ে দিয়ে লাগিয়ে নিই, কোথায় কি একটু পাকা চুল টাকা চুল হয়ে আছে গোড়ায় গোড়ায়, ওইগুলোতে একটু লাগিয়ে দিলে ব্যাস। এখন তোমার মানে 4টে দিয়েছে, মানে সপ্তাহে একটা করে লাগাতে হয়, কিন্তু আমি তো লাগাই না সপ্তাহে একটা করে, আমি 15 দিন ছাড়া, আবার কখনো মাসে শেষ হয়ে যাচ্ছে, এরকম করি জানো তো। এটা সেই লাগিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে, প্রায় যেমন পুরী থেকে ঘুরে এলাম তখন একবার ইউজ করেছিলাম, তারপরে এই করছি। আর এই এখন মাথায় লাগিয়ে নিয়ে এখন ঘর দালানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব, মুছবো। এখন তোমার ঘর দালানটা ঝাড় দিচ্ছি, তবে যখন আমি না এই ব্ল্যাক সাইনটা মাখি, তার আগের দিনকে ভালো করে শ্যাম্পু করে পরিষ্কার করে নিই চুলটাকে, তারপরের দিনকে আমি গিয়ে তোমার ব্ল্যাক সাইনটা মাখি। ব্ল্যাক সাইনটা এমনিতে না খুবই ভালো, তোমার মেখে রেখে দিলাম 1 ঘন্টা, তারপরে তোমার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর একটু শ্যাম্পু করে নাও, চুলটা খুব সিল্কিও হয়, চুলটা কালোও থাকে, আর হার্বাল তো খুবই ভালো, চুলের জন্য খুবই ভালো। আর আমি তো বোকার মতো অনেক কাজ করেছি না, এইসব কেমিক্যাল জাতীয় জিনিস অনেক মেখেছি জানো তো, এইগুলো মাখা একেবারেই ভালো না, চুলের জন্য খুবই ক্ষতিকারক। আজকে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো, খালি জামা কাপড়গুলো শুকনো হতে দিয়ে দিয়েছি এখানে, রোদ্দুরটাতে বেশ ভালো শুকনো হয়ে যাচ্ছে, জুতোটাকেও দিয়েছি তার সাথে। আর এই এখন আমি মুছছি। সেলফ লাভ
আর সেলফ কনফিডেন্স, এই দুটো প্রত্যেকটা মেয়ের জীবনে থাকাটা খুব দরকার। আমরা তো সংসার জীবনে যখনই ঢুকি তখন স্বামী সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য করেই থাকি, কিন্তু নিজের জন্য আমরা কিছু করি না। কিন্তু যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, যখন দেখি নিজেকে সুন্দর লাগছে না, দেখবে কনফিডেন্স এমনিই হারিয়ে যায়। কিন্তু দেখবে যখন সুন্দর লাগছে নিজেকে, তখন দেখবে অটোমেটিকলি তোমার মধ্যে একটা কনফিডেন্স ফিরে আসবে। আমার 2019 সালে এরকমও দিন গেছে, আমার মুখে এত ব্রণ বেরিয়েছিল, কেউ একটা মানে কী করে ভালো হয় সে কথাটা বলেনি, উল্টে মানে আমার কী করে কনফিডেন্সটাকে লো করা যায় তার জন্য অনেকে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি হেরে যাইনি। আমি সেখান থেকেও নিজেকে ঘুরে দাঁড় করিয়েছি আজকে। খেতে বসে পড়েছি। আজকে রোদ্দুরটা খুব ভালো হয়েছে, একদম তরুণ জুতোগুলোকে একদম রোদ্দুরের মধ্যে ফেলে দিয়েছি। আজকে একখানা চাদর কেটেছি, আর তো নাইটি ফাইটি যা ছিল ওর অফিসে জামা কাপড়গুলো ছিল মেয়েটার, সেগুলো সব কেচে দিয়েছি। কালকে না কি করেছে বলো তো, 1 কিলো টক দই নিয়ে এসেছে এই সামনে থেকেই। এরকম কোনোদিনই হয় না, এই ফার্স্ট টাইমই হলো। কালকের ডেট আছে, আজকের ডেট আছে, মানে আর মানে কালকে থেকে এক্সপায়ার। হ্যাঁ, আর টক দইটা একটু টক লাগছে বেশি, ঠিক আছে। আর তনু তো আর নাক, ওর তো স্পেশালিস্ট নাকের জন্য আর জিভের জন্য, কারণ ওর একটু যদি নাকে আর জিভে একটু স্বাদের একটু ডিফারেন্স হয়ে যায় ও আর খাবে না, ঠিক আছে। সে তুমি যত ভালোই দেওয়া, যত দামি হোক, ও খাবেই না, ছুঁয়েও দেখবে না। এক চামচ নিয়ে বললো যে দইটা যে ভালো নয়। কেন? বলছে অতিরিক্ত টক লাগছে, আমার মনে হয় দইটা খারাপ, একটু মনে হয় ঝাঁঝ হয়ে যাচ্ছে। বলছি কই ঝাঁঝ হয় না তো, বলে একটুখানি খেয়ে দিলাম, কিন্তু ঝাঁঝ লাগে না, টকটা একটু বেশি হয়ে গেছে, আমি খাবো না, খেলো না। এবার সকালবেলা ওই টক দইটা আমি কি করলাম, মুড়ি দিয়ে খেলাম, মুড়ি দিয়ে তারপরে টক দইটা খেয়ে নিয়েছি। আবার এখন আমি টক দইটা নিলাম, নাহলে এই টক দইটা যদি আর বেশি দিন রাখতে পারবো কি রাখতে পারবো না। মোটামুটি আমাকে 2 দিনের মধ্যে কি 3 দিনের মধ্যে, দুদিন তো লাগবেই। 1 কেজি টক দইটা আমি একা কত খাবো। আর আমি তুই তাহলে এক কাজ করি, 500 নিয়ে আসবি আজকে তোর জন্য শুধু। আর এই যে টক দইটা আছে ফেলে দিতে গায়ে লাগে, আমি গিয়ে যদি বলবো তো এখন আজকে দিন পর্যন্ত এক্সপায়ার হয়নি, মানে ডেটটা এক্সপায়ার হয়নি, তাহলে কি করে কি হবে, তখন ফেরত দেবে কি দেবে না। আর সামান্য 80 টাকার জন্য ঝামেলা ঝুলি করবো, আমি যে থাক ছেড়ে দে, যেতে হবে না, যখন এবারে আনতে যাবো তখন বলে দেবো। আর তুই যখন আনতে যাবি তখন এক্সপায়ারি ডেটটা দেখে নিবি। যে ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলে নাম নেই, এই লাভ নেই। আমার কারণ ফোনে নেই, ব্যাটারি শেষ, ঠিক আছে। আমি এই খাবার মানে শুরু করছি ঠিক কথাই তোমাদের সামনে, কিন্তু আমি এক্ষুনি এটাকে বন্ধ করে দিয়ে চার্জে বসে দেবো, ঠিক আছে। মানে পোস্ত দিয়ে ভাত অনেকদিন পরে খাচ্ছি। পিঁয়াজ পোস্ত করে তো দারুণ হয়ে খেতে। তার সময় তোমার মুগের ডাল, আলু ভাজা আর ওই বেগুন ভাজা, দারুণ দারুণ। এই দিয়ে তোমাকে রুটি দিয়েছি, পোস্ত, বেগুন ভাজা, ডাল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। একবার করে ঘুমাচ্ছি, একবার করে বাইরে ছুটে ছুটে যাচ্ছি, গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে নাকি, জুতোগুলো তো বাইরে দেওয়া আছে না। তো দেখলাম আজকে সারাদিনে একটুও বৃষ্টি হয়নি গো, আজকে জামা কাপড়গুলো খুব ভালো শুকনো হয়ে গেছে। আর এখন তোমার সোয়াবিনের তরকারি করছি, জানো। সোয়াবিনের তরকারি মানে খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবো, নিয়ে আর সোয়াবিনগুলো ঢেলে তোমার ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে ফোটাতে দিয়ে দেবো, আর নামানোর সময় একটু গরম মশলা দেবো। রুটি দিয়ে কী করবো ভাবছিলাম, তারপরে এক কাজ করি, সোয়াবিনের তরকারি বরঞ্চ করি। খেতে বরঞ্চ তনুও খুব ভালোবাসে সোয়াবিন, আর আমি একটা রুটি খাবো, আমার যা হোক দিয়ে একটা খেলেই হলো, আমার কোনো মানে বাদ বিচার নেই। একটা সময় ছিল না, নিজেকে পুরো আমি হারিয়ে ফেলেছিলাম, জানো তো। মানে আমাকে না কেউ চিনতে পারতো না। আর তারপরে যখন নিজেকে একটু একটু করে আবার মানে ভালো রাখার চেষ্টা করলাম, তখনই সবার চোখে পড়লাম। সবাই ভাবছে এই দেখো এ আবার নিজে কি প্রতি এত যত্ন কেন করছে, তারপরে সবাই লেগে গেল আমার পিছনে। যাই হোক, এখন আমি ওখান থেকে বেরিয়ে এসে এখন আমি খুব ভালো আছি। এই তরকারিটা বসিয়ে দিয়ে পাখাটা চালিয়ে এখানে বসে পড়েছি 1 কাপ কফি নিয়ে। আর তরু মৌরিগ্রামে আসছে, আমি বলি তাহলে তরকারিটা একটু ফুটুক, তখন আমি একটুখানি কফিটা করে খাই। খেয়ে দিয়ে তারপরে তোমার তরকারিটাকে ওই দিকের গ্যাসের মধ্যে পাচার করে দিয়ে এদিকের গ্যাসের মধ্যে 3খানা রুটি হবে, আমার একটা ওর দুটো, এক্ষুনি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, তাড়াহুড়ো নেই। আর এই কফিটা শান্তি মনে খাই, জামা কাপড়গুলো কিছুক্ষণে আছে ওগুলোকে গুছাতে হবে। কারণ কি কী বলে জানো, কিছু আজকে তো প্রচুর রোদ্দুর হয়েছে। আজকে জুতোগুলো একদম খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, আজকে আজকে দেখাবো তাই জুতোগুলো ঠিক আছে তো, আজকে প্রচুর রোদ্দুর হয়েছে। আর জামা কাপড়গুলো একদম করকরে শুকনো হয়ে গেছে। সকালবেলা যেগুলো কেচেছি সেগুলো শুকনো নেই, সেগুলো ভেতরে দিয়েছিলাম শুকনো হয়নি। যেগুলো তোমার কালকের জামা কাপড় ছিল সেগুলো তো হাফ শুকনো হয়ে গেছিলো, সেগুলো তোমার গ্রিলে মেলে দিয়েছিলাম বলে শুকনো হয়ে গেছে। তো চলো আমি এখন কফিটা খাই, খেয়ে তারপরে তরকারিটা দেখি যদি হয়ে যায় তো ভালো, কারণ ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি, আর চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে যাবে।
দেখা যাক, যদি না হয় তাহলে ওই গ্যাসে বসাবো, যদি হয়ে যায় তাহলে গরম মশলা দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে না দিয়ে সাইড করে দিয়ে আর রুটিটা করে নেবো। তোমার বাবা এবার আটকে গেছে, গরম তো। সয়াবিনের তরকারি, ঠিক আছে, ডিম দিয়ে ডিমের ভুজিয়া মতো করে, খুব বেশি জল জল করিনি, শুকনো শুকনো মতো করেছি, খুব ভালো খেতে হবে। আর এইখানে আছে তোমার রুটি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে আমি এখন এখানে বসে পড়েছি। আজকে কমেন্টটা তোমাদের সামনাসামনি মানে বসে বসে পড়বো, জানো তো, অনেক দিন এইভাবে পড়া হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি আবার একটুখানি ছোট ছোট লেখা চোখে কম দেখি। জয়ী কমেন্ট করেছো যে বরবটির ভর্তাটা দারুণ ছিল। হ্যাঁ গো, খেতে হেভি হয়েছিল। আচ্ছা সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো, সুস্মিতা চক্রবর্তী আমাকে রেগুলার কমেন্ট করে, আমি কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। আচ্ছা এখানে রোজা লাইভ থেকে কমেন্ট করেছো, অপূর্ব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে ক্যামেলিয়া মাইতি কমেন্ট করেছো যে খালি মাটিতে বসে ঠাকুরের সেবা দিও না, একটা আসন পেতে বসবে। আচ্ছা আচ্ছা, আমি খালি মাটিতে ওই শীতকালে না ঠান্ডা লাগে তো তখনই আসনটা পাতি, আর গ্রীষ্মকালে ঠান্ডা লাগে না, মেঝেটা তো আরামদায়ক হয়ে যায়, তখন ওই আসনটা পাততে ভুলে যাই। ঠিকই বলেছো, আসন পেতেই পুজো করতে হয়, আসন না পেতে পুজো করাটা ঠিক নয়। এবার থেকে এটা আমি খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা তুমি আরও একটা কমেন্ট করেছো যে কি বলেছো দেখি এটা, সসে জল দেয়, এটা আমি জানি না। আচ্ছা আমরা যখন চিলি চিকেন করি তখন তো আমরা সসের মধ্যে জল ঢেলে ক্যাপসিকাম এগুলো সব ভাজার পরে কী হয় ঢেলে দিই, দিয়ে তারপরে একটুখানি জল দিয়ে বেশ ফুটে গেল, তার মধ্যে চিলি চিকেনগুলো দিয়ে দিই না, তাহলে তখন কীরকম খেতে হয়, ভালো খেতে হয় তো। সেরকমভাবেই যখন পাস্তা কালকেরটা করেছিলাম তখন ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম সসটার মধ্যে, দিয়ে আর পুরো ভালোভাবে ছড়িয়ে দিলাম, কারণ সসটা তো একটু ঘন মতো, তাহলে পুরোটা এরমভাবে ছড়ানোটা যাবে না। আর পাস্তাতে ওইভাবে একটু জল দিয়ে গুলে যখন ছড়িয়ে দেওয়া হয়েছিল তখন খেতে খুব সুন্দর হয়েছিল, মানে পুরো পাস্তাটার মধ্যে সসটা গেছিলো। আর এটা আমি জানি না, ওই যে আমাদের তনুয়া ও বলে দিয়েছে যে সসের মধ্যে একটু জল দিয়ে ঢেলে দেবে, দিয়ে পাস্তাটা দিয়ে নাড়বে, দেখবে পাস্তাটার গায়ে মানে পুরো সসটাও যাবে আর খেতেও খুব সুন্দর হবে। আর সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো, মানে পাস্তা তোমার ওই আরেকটা তনু করে না হোয়াইট সস পাস্তা, ওটা খেতেও ভালো লাগে। আর কালকে যেটা করেছিলাম, কালকে তো আমার জন্য পরোটা ছিল আর একটুখানি সিময়ের পায়েস ছিল, ওটা আমি খেয়েছিলাম টিফিনে, আর একটুখানি পাস্তা আমার জন্য রেখে দিয়েছিলাম। কারণ আমাকে যখনই টিফিন বানাই আমাকে তনু বলে বলে যে তুমি পাস্তা বলো চাউমিন বলো নিজের জন্য একটু রাখতে পারো না, যে কেমন বানালে কেমন খেলে একটুখানি খেয়ে দেখবে তো। আমি কি করি ওটা পুরোটাই ওকে ধরে দিই, কিন্তু কালকেরটা আমি একটু রেখে দিয়েছিলাম, দিয়ে খেলাম, দেখলাম খুব ভালো খেতে হয়েছে। একদিন বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদেরও খেতে। তো চলো আজকে মোটামুটি সব কাজ শেষ, আজকে তোমার হয়ে গেল শুক্রবার, কালকে তোমার শনিবার, কালকে সপ্তাহে তোমার শেষ দিন, রবিবার তো ছুটি। আর কি বলতে গেলাম যেন, কালকে টিফিনে আমাকে কিছু বানাতে হবে না, সকালবেলা খালি শুধু রান্না হবে, কারণ কালকে ওদের স্যারের জন্মদিন আছে, তো স্যার কালকে ওদেরকে খাওয়াতে নিয়ে যাবে, তো সেই জন্য টিফিনটা নিয়ে যাবে না। তো আমাকে বললো টিফিন করে দিতে হবে না, কালকে শুধু খালি রান্না হবে। এবার রান্নায় কী করবো সেটাই ভাবছি, কারণ আলু ফুরিয়ে গেছে, একটা আলু ফুরিয়ে পড়ে আছি। আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা একবার যাবো, গিয়ে আলু ফালু নিয়ে আসবো, তারপর আর ভালো লাগলো না, যেতেও ইচ্ছা করলো না। তো কালকে সকালের দিকে ভাবছি একটু বাজারে যাব, বাজার করে নিয়ে আসবো, একটু আলু ফালু নিয়ে আসবো, আর একটু সবজি বাজার, ফ্রিজের মধ্যে খালি শুক্তোর বাজার একটু পড়ে আছে, বাকি আর কিছু নেই। দেখি কালকে ফ্রিজ ঘেটে কালকে কি রান্না করা যায়। এখন মানে এই যখনই বসে থাকি না তখনই ভাবি যে কালকে কি হবে আজকে কি হবে, এইসব ভাবতে থাকি। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। হ্যাঁ ভালোভাবে কেটে গেলেই ভালো লাগে, তাই কি না। আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। আমি না ওই ছবিটা খুঁজছিলাম 2019-এর ছবিটা, পুরো এইগুলোতে না আমার পুরো একদম ঘা মতো হয়ে গেছিলো জানো তো, পুরো মুখটাতে এইখানে একটা যেমন হয়েছে দেখছো, এইরকম না, পুরো এরকম কালো কালো হয়ে গেছিলো জানো তো, পুরো মুখ ফুক ভর্তি হয়ে গেছিলো, মানে এত বাজে হয়ে গেছিলো। ওটা হয়েছিল কবে বলো তো, ডিসেম্বর মাস থেকে, আমি পুরো মানে টানা 3-4 মাস ভুগেছি জানো তো, এত কষ্ট পেয়েছি মানে কি বলবো। যেই দেখতো সেই খালি বলতে এ বাবা এইরম হয়ে গেছে তোর মুখটা, এ বাবা এত দাগ হয়ে গেছে মুখটা, এরম বলতো জানো তো, এত কষ্ট হতো আমাদের। সেই সময় আমরা এতে গেছিলাম তোমার বলো না, সেন্টার থেকে বেড়াতে গেছিলাম, ওই কোথায় চন্দননগরে সেই একটা পার্ক আছে না, কি পার্কটার নাম ভুলে গেছি,
ওই পার্কে গেছিলাম, তোমাদের একটা ছবি আমি লাগিয়ে দেবো, দেখবে ওখানে আমাদের অনেক স্টুডেন্টরা গেছিলাম, ওদের সঙ্গেই গেছিলাম। তো তখন আমার মুখে এরকম দাগ দাগ মতো, তখন ভালো হয়ে গেছিলো কিন্তু দাগ দাগটা ছিল। তখন আমি এক চুলটাকে এইভাবে ছেড়ে আর একটা সাইডে এরকম ঢাকা দিয়েছিলাম। এইরকম অবস্থা হয়ে গেছিলো জানো তো, মানে তখন কনফিডেন্স আমার মধ্যে একদম লো হয়ে গেছিলো। আর কী বলতো, আর মানুষ না তোমাকে মানে কি করে ভালো হবে সেটা তোমাকে কেউ বলে দেবে না, কিন্তু তোমার কনফিডেন্সটা লো করার জন্য সবাই হ্যাঁ এই ও তো আসল কথা, মুখে হাতে এটা ওটা মেকেছে না কি করেছে এইরকম বলতো। খুব খারাপ লাগতো জানো তো, খুব খারাপ লাগতো। আমি যখনই কারোর কিছু হয় না তখন বলি এইটা লাগা না রে, এইটা লাগালে ভালো হয়ে যাবে, এটা কর, এটা কর না রে, এটা করলে ভালো হয়ে যাবে। আমি কোনোদিন কাউকে এরকম করি না, কিন্তু আমার যদি কিছু হয় না লোকে যেন কী আনন্দ পায়। হ্যাঁ গো সত্যি কথা, কী আনন্দ পায়, মানে এত মনে মনে আনন্দ পাবে না। আমি না আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার খারাপ লাগার কথা আমি কাউকে বলি না, ভয়তে, লোকের আনন্দ পাওয়া দেখি এত আনন্দ পাই জানো তো। আমি অনলাইন প্ল্যাটফর্মও তোমাদেরকেও বলি না, যখন দেখি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে তখন কি তোমাদেরকে বলি জানো তোমার এই প্রবলেমটা হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে যদি প্রবলেম থাকাকালীন তোমাদেরকে আমি যদি তুলে ধরি না, আমি আমার মানে কি বলবো, আমার দেখবে কিছু ভিডিও আতে আছে দেখবে, এই আমি ডিভোর্সের আগে আমাকে এই মার্চে ধরছে দেখবে, সেগুলোতে দেখবে একটু 400-র মতো ভিউজ চলে গেছে। যেগুলো দেখবো আমি নর্মাল ভিডিও বানাচ্ছি, ধরো আমার সারাদিনের ডেলি লাইফটা দেখাচ্ছি, সেদিনকে ভিউ হয় না কেন বলতো, মানুষ মানে কিছু মানুষ আছে মানে সেগুলো আমার বাইরের বন্ধুরা নয়, মানে আমার ইউটিউবে যে বাইরের বন্ধুরা তারা না, এমন অনেক মানুষ আছে যারা ধরো আমাকে চেনে, হ্যাঁ তারা ছুটে ছুটে আসে দেখতে কী হয়েছে শুনি, কী হয়েছে শুনি, হ্যাঁ এরকম শোনার জন্য। মানে মানুষের খারাপ দিকটা শুনতে মানুষ খুব ভালোবাসে, মানে নেগেটিভ সাইডটা মানুষ শুনতে খুব ভালোবাসে, পজিটিভ দিকটা মানুষ দেখতে একদম ভালোবাসে না, বুঝলে তো। আর যারা ধরো আমাকে খুব ভালোবাসে, মানে বলে না যে নিজেদের চেনাশোনার থেকে বাইরের লোক বেশি ভালো হয় দেখবে, বাইরের লোকেরা তোমার উপকার করবে। আমার এই যে মুখে এটা হয়েছিল না, সেটা আমাকে একজন বলেছিল, হ্যাঁ যে তোমার মুখে এটা হয়েছে তুমি এই মলমটা লাগাও তো একবার। আমি ডাক্তারও দেখিয়েছিলাম, আমার ভালো হয়নি, হ্যাঁ এই মলমটা লাগাও তো তোমার মুখটা ভালো হয়ে যাবে। তো আমি সেই জন্য সেই থেকে ওই মলমটা যখনই লাগিয়েছিলাম, বিশ্বাস করবে না একটা সপ্তাহ যায়নি, 3-4 দিনের মধ্যে দাগগুলো পুরো মানে ব্রণগুলো পুরো নেবে গেল। আর দাগগুলো একটু একটু হয়েছিল, তখন আমি ওই মুলতানি মাটিতে একটুখানি তোমার গোলাপ জল লাগিয়ে দিয়ে আর পুরো মুখে সন্ধ্যাবেলা কাজ থেকে আসতাম, অফিস থেকে এসে পুরো মুখে মেখে ঘন্টাখানিক রাখতাম, রেখে পুরো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিতাম। আর আমাকে বলেছিল যে কিচ্ছু মাখবে না মুখেতে, হ্যাঁ আর কিছু মাখতাম না। তারপরে আস্তে 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 দীর্ঘদিন ধরে মুখের দাগগুলো সব মিলিয়ে পরিষ্কার হয়ে গেল। ও তুমি ঘুমোবে, তোমাকে কি করতে হবে, সুসুরি দিতে হবে? ও আচ্ছা যাচ্ছি। তো চলো বন্ধুরা আজকে রাখি, ঠিক আছে, কালকে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, নিজের সবসময় কেয়ার করো। কে কি বললো সেটা শুনবে না, সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে।